একটা হাড়হিম করা ভিডিও দেখাবো আপনাদের। পেহেলগাঁওয়ে 22 এপ্রিল মঙ্গলবার জঙ্গি হামলা হয়, যেখানে গুলিতে প্রাণ যায় 26 জনের। দেখুন, জয়রাইড করছিলেন একজন পর্যটক, আর সে সময় সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করছিলেন পর্যটক। আর ঠিক সেই সময় কি হলো দেখুন। আরো এক হাড়হিম করা প্রকাশ্যে জয়রাইডের সময় জঙ্গি হামলা, এবং যেখানে পর্যটক রয়েছেন জয়রাইড করছেন ঠিক পিছনে শোনা যাচ্ছে একের পর এক গুলির শব্দ। চিৎকার পর্যটকদের, বাঁচানোর শেষ মুহূর্তে বাঁচার জন্য যে চিৎকার, সেই চিৎকার শোনা যাচ্ছে গুলির শব্দ, একের পর এক গুলি, এবং পর্যটকের ক্যামেরাবন্দি সেই মুহূর্ত। এবং যেহেতু তিনি জয়রাইডে ছিলেন, তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। এবং দেখুন, পিছনে গুলি খেয়ে পড়ে গেলেন পর্যটক, সেই ভিডিও দেখাচ্ছি আপনাদের, যেখানে পর্যটক জয়রাইড করছেন ঠিক সেই সময় পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, একের পর এক গুলি, এবং সেই গুলিতে 26 জনের প্রাণ যায়। আর সেই জয়রাইডের সময় শোনা যাচ্ছে গুলির শব্দ, আর গুলি লেগে একজনের মৃত্যু হয়, এবং গুলি খেয়ে যে পড়ে যান একজন পর্যটক, সেই ছবিও ক্যামেরাবন্দি। जब मैं जिपलाइन जा रहा था, उस टाइम पे मेरे से आगे भी 6 से 7 लोग थे, उसके बाद मेरी फैमिली थी। आप शायद वीडियो के अंदर ये चीज देख पाओ, उसी टाइम पे वो बंदे ने 3 बार अल्लाहू अकबर बोला है, और उसने अपना मुंह जो है वो लेफ्ट से राइट और राइट से लेफ्ट घुमाया, और तभी से फायरिंग स्टार्ट हुआ है। मैं जिपलाइन से उतरा ही नहीं हूँ, क्योंकि जहाँ पे जिपलाइन खत्म हो रहा था वहां पे से ही गोलियां चल रही थी, तो मैं वहां पे उसका जो लैंडिंग स्पेस है, मैं वहां तक गया ही नहीं हूँ। और आपने क्या मतलब देखा था, मतलब कितने टेररिस्ट थे? मुझे जो ग्राउंड पे दिखाई दिए थे वो 2 लोग थे, और बाकी का जो फायरिंग हो रहा था वो सारा ग्राउंड के बाहर से, मतलब झाड़ियों के अंदर से फायरिंग हो रहा था, क्योंकि वहां पे उस टाइम पे 500 से 700 लोग अंदाजे से थे। तो जब मैं ऊपर था तब फायरिंग जब चालू हुआ, तो 2 बंदे जो ग्राउंड में थे वो लोग रिलीजन पूछ के और कलमा पूछ के उन लोगों को फायर कर रहे थे। तो मेरी वाइफ के बाजू में जो 2 कपल थे, उन लोगों को भी उन्होंने सेम तरीके से मारा था, और मेरी वाइफ और वो आतंकवादी के बीच में ज्यादा से ज्यादा 5 से 7 फुट का गैप था। वो लोगों का टारगेट सिर्फ मर्द लोग थे, मैं ऊपर रोप लाइन में था ना। মঙ্গলবার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা, এর বদলা চায় দেশ, কিন্তু কোন পথে প্রত্যাঘাত? দিল্লিতে হলো হাই প্রোফাইল বৈঠক। রবিবার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চিফ অফ ডিফেন্স স্টাফ। সোমবার প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী বৈঠক। एक्शने भारत, चापे पाकिस्तान। पहलगाम में हुई आतंकी वारदात ने देश के हर नागरिक को दुख पहुंचाया है। मुझे एहसास है, हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। 140 करोड़ भारतीयों की इच्छा शक्ति अब आतंकी आकाओं की कमर तोड़ कर रहेगी। पहलगाঁওয়ের জঙ্গি হামলার বদলা চায় দেশ। সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক হয়েছে। এবার পাকিস্তানকে সবক শেখানো হবে কোন পথে? এ নিয়ে দিল্লিতে পরপর হাই প্রোফাইল বৈঠক।
রবিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। সোমবার সকালে আরেক দফা বৈঠক। এবার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে দিন বিকেলে সংসদে বৈঠকে বসে প্রতিরক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি। রবিবার রাত থেকে একের পর এক বৈঠক। এবার কি তাহলে বদলা? অসামরিক পদ্ধতি দিয়ে আমরা ভারতের যে প্রত্যুত্তরী যে ধাপে ধাপে এগোচ্ছে, তার পাশে কিন্তু সামরিক প্রস্তুতিরও ইঙ্গিত আমরা পাচ্ছি। এই আলোচনাগুলো খুব শক্ত পথে কিন্তু জবাবের উদাহরণ এর আগে কিন্তু ভারত দিয়েছে। কাজেই দুদিকই কিন্তু এই কালেকটিভ কনসিয়াসনেসটার ভিত্তিতে দেখবে আগামী কিছু দিনের মধ্যে বা আগামী কিছু সময়ের মধ্যে ভারত কি পদক্ষেপ নিচ্ছে। বদলা চাইছে দেশ, তৈরি হচ্ছে বাহিনী, চলছে মহড়া। রবিবার আরব সাগরে পরপর মিসাইলের গর্জন। সাবমেরিন ধ্বংস করতে রবিবার দূরপাল্লার মিসাইল টেস্ট করে ভারতীয় নৌসেনা। কাশ্মীরে 10 জঙ্গির বাড়ি ধ্বংস। উপত্যকা জুড়ে চলছে তল্লাশি, চলছে সেনা তৎপরতা। অ্যাকশনে ইন্ডিয়া, সাবধান পাকিস্তান। নিউজ 18 বাংলা। পড়শি যদি শত্রু হয়, আটঘাট বেঁধে থাকতে হয়। স্থলেই হোক বা জলে, শক্তি বাড়িয়ে যেতেই হবে, যাতে যুদ্ধ তো ছাড়, যুদ্ধের কথা ভাবতেই পড়শি দেশকে 10 বার ভাবতে হয়। তাই এবার ফ্রান্সের থেকে 26টি রাফাল মেরিন কিনল ভারত। রাখা হবে বিমানবাহী রণতরী INS বিক্রান্তে। Okay, we're clear to go. Weapons ready. Suits on the way. দেশের 3 দিকে সমুদ্র, প্রতিরক্ষায় জল সীমান্তে ভারতের বিশেষ নজর। তার কারণও আছে, দেশের প্রতিবেশীরা তো আসলে শত্রু। কিছুদিন আগে শ্রীলঙ্কার সঙ্গে যৌথ নৌসেনা মহড়ার পরিকল্পনা করে ফেলেছিল পাকিস্তান। ভারত বাগড়া দেওয়ায় শেষ বেলায় পিছিয়ে আসে শ্রীলঙ্কা। কিন্তু গুজরাটের দিক থেকে মাদক পাচার আর অনুপ্রবেশের চেষ্টা সব সময়ই চলে। পাকিস্তান ছাড়াও আছে চীন। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে চীনের কর্তৃত্ব, আবার পাকিস্তানের গদর বন্দরেও চীনের আধিপত্য। আসলে জল সীমান্তে ভারতকে ঘেরার ছক চীনের। পাক চীনের এই সব ছক বানচাল করতে এবার ভারতের হাতে রাফাল মেরিন। বায়ুসেনার পাশাপাশি এবার নৌসেনার হাতেও রাফাল। সোমবার 26টি রাফাল মেরিন কেনার জন্য ফ্রান্সের সঙ্গে চুক্তি সই করল ভারত। খরচ পড়বে 63,000 কোটি টাকা। ভারতের প্রতিরক্ষা বাহিনীর ইতিহাসে সবচেয়ে দামি চুক্তি। এই রাফাল মেরিন বিশ্বের সবচেয়ে উন্নত নৌ যুদ্ধ বিমান। লম্বায় 50 ফুট, ওজন 15,000 কেজি। খুব কম জায়গার মধ্যে টেক অফ ও ল্যান্ডিং এ সক্ষম। তিন 3700 কিলোমিটার পর্যন্ত দূরত্বে গিয়ে আঘাত হানতে পারে। ঘন্টায় 22,000 কিলোমিটার বেগে উঠতে পারে। 50,000 ফুট উচ্চতায় যেতে পারে। আকাশেই জ্বালানি ভরতে সক্ষম। 9 টন পর্যন্ত ওজনের অস্ত্র বহনে সক্ষম। বিশেষ রাডারের মাধ্যমে সাবমেরিন খুঁজে হামলা চালাতে পারে। এর আগে ভারতের হাতে ছিল রাফাল, এবার এলো রাফাল এম বা রাফাল মেরিন। রাফালের পাখা ভাঁজ হয় না, কিন্তু রাফাল মেরিনের পাখা ভাঁজ হয়। রাফালে সাধারণ অবতরণের ব্যবস্থা, আর রাফাল মেরিন টেল হুকের মাধ্যমে জাহাজে অবতরণ করতে পারে। রাফালের রাডার সাধারণ রাডার, আর রাফাল মেরিনের উন্নত মানের রাডার। রাফালে থাকে সাধারণ মিসাইল, আর রাফাল মেরিনে জাহাজ বিধ্বংসী মিসাইল।
আগেও জলপথে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়েই ছিল ভারত। ভারতের সাবমেরিন রয়েছে 18টি আর পাকিস্তানের 8টি। 2টি নিউক্লিয়ার সাবমেরিনও রয়েছে ভারতের। পাকিস্তানের হাতে অবশ্য সেরকম কিছু নেই। আর এবার আইএনএস বিক্রান্তে শোভা পাবে রাফাল এম, যা পাকিস্তানের রক্তচাপ বাড়ানোর জন্য যথেষ্ট। চিন্তায় ফেলবে চীনকেও। নিউজ 18 বাংলা। পাহেলগাঁওয়ে হত্যালীলায় জঙ্গিদের সাহায্য করেছে স্থানীয় হ্যান্ডেলাররা। এরকমই 33 জন হ্যান্ডেলারের নাম নিউজ 18 বাংলার হাতে, যারা সেনার নজর এড়িয়ে জঙ্গিদের পাহেলগাঁওয়ে ঢোকা এবং বেরোনোর পথ দেখিয়ে দিয়েছিল। এইসব হ্যান্ডেলারদের খোঁজ করছে সেনা। গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা। বৈশরণ উপত্যকায় বেছে বেছে পর্যটকদের গুলি করে। 26 জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়। मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं, जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। सजा मिलकर के रहेगी। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। কাশ্মীরে জঙ্গিদের ঘরে ঢুকে প্রত্যাঘাত। 10 জন সন্দেহভাজন জঙ্গির বাড়ি ধ্বংস। সেনার নজরে জঙ্গি, নজরে হ্যান্ডলাররাও, যারা কাশ্মীরেই থাকে, জঙ্গিদের সাহায্য করে। কোন পথে ঢুকতে হবে, কোন পথে পালাতে হবে, এসব ক্ষেত্রেই জঙ্গিদের সাহায্য করে হ্যান্ডলাররা। সে হ্যান্ডলারদের তালিকা নিউজ 18 বাংলার হাতে। 33 জন হ্যান্ডলার। এর মধ্যে হরকত উল মুজাহিদিনের 25 জন, লস্করি তৈবার 6 জন, জৈশে মোহাম্মদের 1 জন এবং আল বাদারের 1 জন হ্যান্ডলার। এইসব হ্যান্ডলাররা কাশ্মীরের বাসিন্দা। অলিগলি সব চেনে। কিভাবে সেনার নজর এড়িয়ে জঙ্গিরা পহেলগাঁওয়ে যাবে, হত্যালীলা চালিয়ে কোন পথে ফিরবে, গোয়েন্দাদের দাবি এইসবই জঙ্গিদের সাহায্য করেছে হ্যান্ডলাররা। তাদের এখন খুঁজছে যৌথ বাহিনী। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি। সোমবার কাশ্মীরের উরি সীমান্তে তল্লাশি চালানো হয়। ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজন জঙ্গিদের বাড়ি বিস্ফোরণে উড়ে গিয়েছে। এটা জঙ্গি আদনান সাফির বাড়ি। সম্প্রতি বাড়িটি গুড়িয়ে দেয় সেনা। এটা আরেক জঙ্গি আসিফ শেখের বাড়ি। তার বাড়িও ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। এটা আদিল হোসেন ঠোকারের বাড়ি। এ বাড়িও এখন ধ্বংসস্তূপ। জঙ্গি এহসানুল হক শেখের বাড়িও ধুলোয় মিশে গেছে। এভাবেই কাশ্মীরে একের পর এক জঙ্গির বাড়ি গুড়িয়ে ধ্বংস। এবার গোয়েন্দাদের নজরে জঙ্গিদের লোকাল গাইড, হ্যান্ডলাররা। এরা অত্যন্ত শার্প, এরা টেকনোলজি ব্যবহার করতে জানে এবং এরা এতটাই র্যাডিক্যালাইজ যে এরা কোনো প্রশ্ন করে না। যারা বিদেশ থেকে আসে বা বাইরের দেশ থেকে আসা জঙ্গিদের সহযোগিতা করা, তাদের হ্যান্ডলার হিসেবে কাজ করা, তাদের পথ দেখানো এবং জঙ্গি কার্যকলাপ এখানে একেবারে যাকে বলে মুকাম্মিল করা, সেই সমস্ত কাজে কাজ করে এই সমস্ত জঙ্গিরা, যাদের মধ্যে অন্যতম আদিল ঠোকার। এরকম বাকি জঙ্গিদেরও তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী, কারণ তাদের নিকেশ করাই এখন ভারতের শেষ লক্ষ্য। পহেলগাঁও থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। অ্যাকশনে ইন্ডিয়া, এবার জবাব ডিজিটালি। 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করল নয়াদিল্লি। পাকিস্তানের বিভিন্ন ইউটিউব চ্যানেল ভারতে ব্যান। ষোলোটি পাকিস্তানি ইউটিউব চ্যানেলের ওপর নিষেধাজ্ঞা জারি করল ভারত সরকার। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব একটা ভিডিও পোস্ট করলে হু হু করে তা ছড়িয়ে যায় গোটা বিশ্বে। গত মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈসারনে জঙ্গি হামলা হয়। 26 জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। এ নিয়ে কোমর বেঁধে আসরে নেমে পড়ে পাকিস্তানের বিভিন্ন ইউটিউব চ্যানেল।
সাম্প্রদায়িক উস্কানি, ভুল তথ্য প্রচার করা শুরু করে। ভারতীয় সেনাদের নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ায় পাক ইউটিউব চ্যানেলগুলি। এই কারণে 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল ভারত সরকার। সোমবার থেকেই এই নির্দেশিকা কার্যকর। ইউটিউব চ্যানেলগুলো থেকে দীর্ঘদিন ধরে ভারত বিদ্বেষ বা ভারতের নানা রকম খবরাখবরও সেখানে প্রচার করা হতো। এর ফলে কি হতো, দুটো দেশের মধ্যে যে বৈরিতা সেটা বাড়ছিল দীর্ঘদিন ধরে। আর এখন তো এমন একটা অবস্থা, তখন ব্যান না করে উপায় নেই। আধুনিক যে কোনো সংঘর্ষ, যে কোনো যুদ্ধ, সেটা কিন্তু ডিজিটাল জগতের বাইরে হতে পারে না। এআরওয়াই নিউজ, টন নিউজ, জিও নিউজ, সামা ডিজিটালের মতো পাক ইউটিউব চ্যানেল নিষিদ্ধ। প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল এবং বহু পাকিস্তানি সাংবাদিকের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। আজকাল যে মিডিয়া এত ওপেন হয়ে গেছে যে সিক্রেসি বা সিকিউরিটি বলে কিছু নেই, সেই জায়গাটায় আমার মনে হয় যে এটা একটা এই ধরনের সিদ্ধান্ত একান্তভাবেই ঠিক। নিরীহ নাগরিক খুনের জবাব দিচ্ছে ভারত। পাকিস্তানের সঙ্গে ইতিমধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। অনির্দিষ্টকালের জন্য সিন্ধু জল চুক্তি স্থগিত করে দিয়েছে। সিল করা হয়েছে আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভিসাও বাতিল করা হয়েছে। এবার ডিজিটাল স্ট্রাইক। 16টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ। নিউজ 18 বাংলা। দীঘায় জগন্নাথ, বুধবার অক্ষয় তৃতীয়া, আর সেদিনই জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার আগে মঙ্গলবার মহাযজ্ঞ। শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে দীঘায় গিয়ে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ টুরিজম হবে, কিন্তু দীঘা সমুদ্রে চিরকালই। দীঘা আপনারা দেখেছেন আগে কিছুই ছিল। এখন দীঘা গেট থেকে শুরু করে সৈকত সরণি থেকে শুরু করে 7 কিলোমিটার ধরে ব্রিজ তৈরি করা থেকে শুরু করে এই কাজগুলো সবই করা হয়েছে, নতুন করে করা হয়েছে। সুতরাং দীঘার যে চেহারা ইতিমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে, আরও করুন। দীঘায় জগন্নাথ মন্দির অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। সোমবার দীঘায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রস্তুতির তদারকি করেন। মন্দির উদ্বোধনের আগে থেকেই দীঘার জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে যজ্ঞ। মঙ্গলবার মহাযজ্ঞ। পুরীর মন্দির থেকে 57 জন জগন্নাথ দেবের সেবক এবং ইস্কন থেকে 17 জন সাধু এসেছেন দীঘায়। 100 কুইন্টাল আম কাঠ ও বেল কাঠ এবং 2 কুইন্টাল ঘি দিয়ে হবে যজ্ঞ। কালকে ওদের যজ্ঞ শুরু হবে সকাল থেকে, কিন্তু আমি 3টের পরে আসবো। কারণ হচ্ছে ওই পূর্ণ সময়টা যেটা যজ্ঞটা শেষ হবে তখন আমাকে আসতে হবে, গান করতে হবে। তারপরে পরশুদিন আমাদের প্রোগ্রাম 2:30 থেকে শুরু হবে। তার উদ্ঘাটনের একটা টাইম আছে, অক্ষয় তৃতীয়ার 2:30তে প্রোগ্রাম করা হচ্ছে। 7 দিন ধরে যজ্ঞ চলছে, নানা রকম ওদের যে সমস্ত সিস্টেম। কালকেও যজ্ঞ চলবে। পরশুদিনও সকাল থেকে ঠাকুর প্রতিস্থাপনার নানা রকম প্রস্তুতি চলবে। দ্বারোদ্ঘাটন হবে 2:30 থেকে 3টের মধ্যে। তারপরে ইনাগুরেশন প্রোগ্রাম করবে। দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলা স্থাপত্য, নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। বঙ্গোপসাগরের পাশে আরও একটা জগন্নাথ মন্দির। পুরীর পর এবার দীঘায়।
দেখতে পুরীর মন্দিরের মতোই, তবে আকারে আরো বড়। প্রায় 10 একর জায়গা জুড়ে পুরীর জগন্নাথ মন্দির, আর দীঘায় নতুন মন্দির তৈরি হয়েছে 20 একর জায়গায়। মন্দিরের 3টি প্রবেশদ্বার, সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাঘ্রদুয়ার। প্রতিটি দুয়ারের মাথায় 200 কেজি ওজনের একটি করে অষ্টধাতুর চক্র। মূল মন্দিরের ওপরে নীল চক্র, ওজন 1.5 টন, উচ্চতা 23 ফুট। মন্দিরে ঢোকার রাস্তায় রয়েছে 22টি পিলারের রোড শেড। এই রোড শেডের দুপাশে 6টি বাতিস্তম্ভ। দীঘার জগন্নাথ মন্দিরে রয়েছে গ্রানাইট পাথরের তৈরি 10 ফুট উচ্চতার অরুণ স্তম্ভ। রাজস্থানের বংশী পাহাড়ের বেলে পাথরে তৈরি করা হয়েছে এই জগন্নাথ মন্দির। মন্দির নির্মাণে রাজস্থান থেকে আসেন 400 শ্রমিক। এছাড়া 7 জন ইঞ্জিনিয়ার এই নির্মাণ কাজে যুক্ত। বুধবার অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন। সোমবার দীঘায় গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী।